রাজধানীর উত্তরায় 7তলা ভবনের একটি ফ্লোরে আগুন, 3 জনের মৃত্যু, 13 জনকে জীবিত উদ্ধার। কৃতজ্ঞতা স্বরূপ ট্রাম্পকে নিজের পাওয়া মেডেল উপহার দিলেন ভেনেজুয়েলার নোবেল জয়ী বিরোধী নেত্রী মাচাদো। বিসিবি ক্রিকেটার সমঝোতায় আজ মাঠে ফিরছে বিপিএল। মিরপুরে দুপুরে চট্টগ্রাম নোয়াখালী, সন্ধ্যায় রাজশাহী সিলেট মুখোমুখি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরার 11 নম্বর সেক্টরে একটি ভবনে আগুনে 3 জন নিহত হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে এই তথ্য। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সকাল 7টা 50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি 7তলা ভবনের 2য় তলায় বাসায় আগুন লাগে। খবর পেয়ে সকাল 7টা 58 ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। সকাল 8টা 25 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। সকাল 10টায় আগুন পুরোপুরি নেভে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান। এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হব তার সাথে। রাব্বি, ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা আর হতাহতের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? জি, আজ নতুন তথ্য বলতে ঠিক আজকে জানেন যে উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের ঠিক 34 নম্বর বাসাটি ঠিক সকাল 7টা 50 কিন্তু আগুন লাগে এবং তারপরেই কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন ঠিক বাসাটার 2 তলা থেকে শুরু করে 3 তলা পুরো 2টা ফ্লোরই কিন্তু আসলে রীতিমতো পুড়ে গেছে এবং ঠিক কি পরিমাণ আগুন লাগছে, যে আগুন যে গ্লাস অর্থাৎ গ্লাস গ্রিল সেগুলোও কিন্তু আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং ঠিক বাসার ভিতরে যারা যে বসবাসকারী যারা ছিল তারা কিন্তু আসলে বের হতে পারছিল না, যার জন্য কিন্তু আসলে গ্রিল ভেঙে তাদেরকে বের করা হয়। এবং আপনি জানেন যে এই যে আগুনের ঘটনা, এই ঘটনায় কিন্তু 3 জন কিন্তু নিহত হয়েছে, অর্থাৎ তার মধ্যে 2 জন নারী 1 জন পুরুষ এবং 13 জন কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলা যাচ্ছে। তো তারা কি হতে পারে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। পাশাপাশি আপনি জানেন যে ঠিক কি কারণে আসলে আগুন লেগেছে, এটা সঠিক কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এবং যারা এখানকার এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী আছে তারা বলছে যে গিজার বা রুম হিটার থেকে কিন্তু আসলে আগুন লাগতে পারে বলে এমন এক ধরনের শঙ্কা প্রকাশ করছে তারা। কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো বাড়িটাই ঘিরে রেখেছে এবং বাসার মধ্যে যে 7তলা ভবনটি, এই ভবনটির পুরো বাসাটাই কিন্তু এখন বর্তমানে খালি আছে, অর্থাৎ বাসাতে কোনো ধরনের লোক সমাগম এখানে দেখা যাচ্ছে না এবং উৎসুক জনতা কিন্তু বাসাটি ঘিরে রেখেছে এবং ঠিক 13 জনের মধ্যে কি ধরনের আশঙ্কা এবং তারা কি কতটুকু রিকভারি করতে পারবে সেই বিষয়টিও নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ঠিক যখন আগুন লাগে তারপরেই কিন্তু আসলে যে যারা নিহত হয় তারা কিন্তু আসলে ধোঁয়া অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডুলি, সেই কুণ্ডুলিতে কিন্তু আসলে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং তারপরেই তারা মারা গেছে। তো এমনটা কিন্তু আসলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল মোটামুটি একটা আমার কাছে মোটামুটি সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফজলে রাব্বি। যাচ্ছি পরের সংবাদে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি উপহাস করে তাদের এই সমাজে কোনো জায়গা হবে না। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কল্লা শহীদ মাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, জনগণের মধ্যে গণভোট সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। মানুষ এখন সব জানে ও বোঝে। এবার হা ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে বলে মন্তব্য করেন প্রেস সচিব। বলেন, দেশ এগিয়ে নিতে সুশাসন প্রতিষ্ঠায় হা ভোট প্রয়োজন। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? প্রত্যেকটা জায়গায় গণভোট নিয়ে যথেষ্ট ভিডিও আছে, মানুষজন এটা নিয়ে কথা বলছেন, তারা এই কথাগুলো শুনছে। আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে।
আজ পবিত্র শবে মেরাজ মুসলিম উম্মার জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত এই রাতে মহান আল্লাহর বিশেষ রহমতে ঊর্ধ্বাকাশে গমন করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে এই অলৌকিক ঘটনা মিরাজ নামে পরিচিত। এই রাতে নবীজি মক্কার মসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাক নামক বিশেষ বাহনে পৌঁছান এবং আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এ রাতেই মুসলমানদের জন্য ফরজ করা হয় ৫ ওয়াক্ত নামাজ। তবে শবে মেরাজ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। শবে মেরাজ মুসলমানদের জন্য নামাজের গুরুত্ব অনুধাবনের এক অনন্য স্মরণীয় রাত। বড় মৌসুমের শুরুতে তিস্তা সেচ প্রকল্পের খালের পানি নিয়ে শঙ্কিত প্রকল্প এলাকার কৃষকরা। তারা জানান এরই মধ্যে বীজতলা থেকে শুরু করে জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন ভরা মৌসুমে পর্যাপ্ত পানি না পেলে রয়েছে বড় ক্ষতির আশঙ্কা। তবে সেচ কাজ স্বাভাবিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিস্তা সেচ প্রকল্প নিয়ে রংপুর থেকে শাহনেওয়াজ জনের ক্যামেরায় জুয়েল আহমেদের ২ পর্বের রিপোর্টের আজ প্রথমটি। উত্তরাঞ্চলের ৬ জেলার প্রায় ৪.৫ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধার জন্য গড়ে তোলা হয়েছিল দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প। তবে দীর্ঘ ২ দশকও তিস্তার পানির প্রবাহ ঠিক না থাকায় নানা প্রতিকূলতায় চাষ করে যাচ্ছেন কৃষকরা। এবার সঠিক সময়ে বোরো চাষে পানির যোগান কতটুকু পাবে এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। তিস্তায় তো পানি এবার আগাম ছাড়ছে, কিন্তু আগাম এত পানি ছাড়ে না। এবারে আগাম পানি ছাড়ছে, কারণ এই পানিতে কেউ যদি গাড়া পরে পানি না পাচ্ছে ও নষ্ট হয়ে যাবে। এখন এবার পানি পেছি আগতে, এটা একটা সৌভাগ্য। আর এই পানি যদি পরে পরিকল্পনা না থাকে পানি বড় লাগাবো, যদি পানি না পাই তাহলে আমাদের মনে করেন পেটে ভাত পাবো না। সরকার তো ভোট নিয়ে পাগলা হয়েছে, বুঝছেন। এখন যদি অর্ধাও পানি না দেয় তাহলে যদি এই গাড়ি, তাহলে তো আমরা মাঠে মারা যাবো। পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই সেচ ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 15 জানুয়ারি থেকে রবি মৌসুমে সেচ প্রক্রিয়া শুরু করেছি। এই সেচ প্রক্রিয়ার অংশ হিসেবেই আমাদের মূল যে প্রধান যে সেচ খালগুলো সেগুলো আমরা কিছুদিন আগে থেকে রিচার্জ করা শুরু করেছি, যাতে 15 জানুয়ারি থেকেই কৃষকরা তাদের জমিতে যেন পানিটা পায়। এবছরে এখন পর্যন্ত পর্যাপ্ত পানি আছে নদীতে, আমরা সেচ দিতে সক্ষম হব আশা করি। চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় প্রকল্পে ৫৭,০০০ হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। ওপারের বরফ গলা পানিতে ফেঁপে ফেলে উঠেছে তিস্তা সেচ খাল। আর এতে আগামীর স্বপ্ন বুনছেন তিস্তা পাড়ের কৃষকরা। শেষ পর্যন্ত পানি পাওয়া না গেলে ভাতে মরবেন তারা, এমন শঙ্কা তাদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, জলঢাকা, নীলফামারী। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের মুক্তির জন্য ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে তিনি এভাবেই কৃতজ্ঞতা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করেন মাচাদো। ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতের পর তিনি বলেন এই দিনটি ভেনেজুয়েলাবাসীর জন্য ঐতিহাসিক। সাক্ষাৎ শেষে হোয়াইট হাউসের বাইরে তিনি জানান নিজের নোবেল শান্তি পদকটি ট্রাম্পকে উপহার দিয়েছেন। কংগ্রেসে মার্কিন সেনেটরদের সঙ্গেও বৈঠক করেছেন মাচাদো। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় নোবেল শান্তি পদক উপহারের বিষয়টি উল্লেখ করেছেন ট্রাম্প। কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প লিখেছেন এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। নোবেল বিজয়ী মাচাদো গত সপ্তাহে তার পদক ট্রাম্পের সাথে ভাগাভাগির ইচ্ছা প্রকাশ করলে নোবেল কমিটি সাড়া দেয়নি। নোবেল পিস সেন্টার জানিয়েছে পদকের অধিকারী পাল্টালেও পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না। গত ৩ জানুয়ারি বিতর্কিত অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রে নেয়ার পর ওই পদে বসার আশায় ছিলেন মাচাদো। তাকে সমর্থনে অস্বীকৃতি জানিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলজি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। খেলার খবর। বিপিএল ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় ক্রিকেটাররা বিপিএল বয়কট প্রত্যাহার করে নিয়েছে। আজ মাঠে গড়াচ্ছে ঢাকা পর্ব। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্যে তার শাস্তি দাবি করে আসছিল ক্রিকেটাররা। এর জেরে বিপিএলও মাঠে গড়ায়নি। অবশেষে বিসিবি ও ক্রিকেটারদের দ্বন্দ্ব মিটেছে। বৃহস্পতিবার রাতে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকে এই সমঝোতা হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় শুক্রবার থেকেই আবার বিপিএল মাঠে গড়াবে। গুলশানের নাভানা টাওয়ারে
বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, বৃহস্পতিবার না হওয়া দুটি ম্যাচ শুক্রবার হবে। শুক্রবারের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো হবে 18 জানুয়ারি। এছাড়া এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দুটি আগামী 19 জানুয়ারি থেকে 20 জানুয়ারিতে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই ঠিক আছে। এর আগে রাত 8টার দিকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত 10:30টার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।